আপনারা দেখছেন আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদ। আজকের প্রধান আলোচনায় রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া ভয়াবহ সংঘাত, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে ঘিরে তৈরি হয়েছে এক বিস্ফোরক যুদ্ধ পরিস্থিতি। আজ 14 এপ্রিল 2026। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের আকাশে, সমুদ্রে, সীমান্তে এবং কূটনৈতিক করিডোরে। একদিকে চলছে যুদ্ধ থামানোর নানা প্রচেষ্টা, অন্যদিকে যুদ্ধের আগুন এখনও সম্পূর্ণ নিভে যায়নি। বরং বলা যায় সামরিক তৎপরতা সাময়িকভাবে ধীর হলেও উত্তেজনা একটুও কমেনি। এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্র আর বোমার লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, তথ্যযুদ্ধ, কূটনৈতিক চাপ, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণ। ফলে এই যুদ্ধের ফল শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পৌঁছাতে পারে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এমনকি সাধারণ মানুষের বাজারের তেল গ্যাসের দাম পর্যন্ত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব বর্তমান যুদ্ধ পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, কেন এই সংঘাত এত দ্রুত ভয়াবহ আকার নিয়েছে, যুক্তরাষ্ট্র কি চাইছে, ইরান কি বার্তা দিচ্ছে, ইসরায়েল কেন আলাদা হিসাব নিকাশে এগোচ্ছে, হরমুজ প্রণালীর প্রশ্ন কেন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠেছে এবং সামনে কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে। এক কথায় আজকের এই প্রতিবেদন হবে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমেই আসা যাক সামগ্রিক চিত্রে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর, সীমিত এবং শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতির আলোচনা চলছে। এই যুদ্ধবিরতির আলোচনার পেছনে রয়েছে ভয়াবহ সামরিক চাপ, আন্তর্জাতিক উদ্বেগ এবং বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া বিপজ্জনক অস্থিরতা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কোনো পূর্ণাঙ্গ বা সর্বাত্মক যুদ্ধবিরতি নয়, এটি সব ফ্রন্টে কার্যকর নয়। অর্থাৎ কোথাও কোথাও সরাসরি মুখোমুখি লড়াই কমলেও অন্য ফ্রন্টে উত্তেজনা ও অভিযান অব্যাহত থাকতে পারে। এই কারণেই বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিকে যদি কেউ শান্তি মনে করেন তাহলে সেটি হবে বড় ভুল। কারণ বাস্তবতা হলো যুদ্ধের গতি সাময়িকভাবে কমলেও যুদ্ধের মূল কারণ, আস্থাহীনতা এবং সামরিক প্রস্তুতি কোনোটাই শেষ হয়নি। এই সংঘাতের সবচেয়ে জটিল দিক হল এটি একই সময়ে একাধিক স্তরে চলছে। প্রথম স্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি উত্তেজনা। দ্বিতীয় স্তর হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা, প্রতিশোধ এবং কৌশলগত অভিযানের প্রশ্ন। তৃতীয় স্তর হচ্ছে ইরানের আঞ্চলিক প্রভাব বলয়, যার মধ্যে রয়েছে বিভিন্ন মিত্র গোষ্ঠী, সামুদ্রিক পথ, রাজনৈতিক চাপ এবং প্রতিরোধ কৌশল। চতুর্থ স্তর হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তা। আর পঞ্চম স্তর হচ্ছে তথ্যযুদ্ধ, যেখানে বয়ান, প্রচারণা, ডিজিটাল কন্টেন্ট এবং জনমত নিয়ন্ত্রণ এক নতুন ফ্রন্ট তৈরি করেছে। ফলে আমরা যেটাকে সাধারণভাবে যুদ্ধ বলছি, বাস্তবে সেটি একটি বহুমাত্রিক সংঘাত, যার প্রতিটি স্তরের আলাদা ঝুঁকি, আলাদা হিসাব এবং আলাদা পরিণতি রয়েছে। চলুন এখন মাঠের পরিস্থিতিতে আসি। গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অথবা আংশিক সমন্বিত হামলার ফলে ইরানের ভেতরে একাধিক সামরিক, কৌশলগত এবং অবকাঠামোগত স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু তাৎক্ষণিক সামরিক শক্তি দুর্বল করা নয়, বরং ইরানের প্রতিরক্ষা ক্ষমতা, আঞ্চলিক প্রভাব প্রয়োগের সামর্থ্য এবং ভবিষ্যৎ আক্রমণাত্মক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করা। বিশেষ করে এমন সব স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা গেছে যেগুলোর সঙ্গে শিল্প, প্রতিরক্ষা এবং কৌশলগত অবকাঠামোর সম্পর্ক রয়েছে। এই হামলার কারণে ইরানের অভ্যন্তরে একদিকে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, অন্যদিকে রাজনৈতিকভাবে প্রতিরোধের বয়ান আরও জোরালো হয়েছে। অর্থাৎ হামলা যত বেড়েছে ততই তেহরান নিজেকে কেবল আক্রান্ত রাষ্ট্র হিসেবে নয়, বরং প্রতিশোধ পরায়ণ এবং প্রস্তুত একটি শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। ইরানও শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকেনি, তাদের প্রতিক্রিয়া ছিল বহুস্তরীয়। পাল্টা ক্ষেপণাস্ত্র, ড্রোন, আঞ্চলিক চাপ প্রয়োগ, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপ সব মিলিয়ে ইরান বোঝাতে চেয়েছে যে তাদের প্রতিরোধ ক্ষমতা এখনও শেষ হয়নি। বিশেষ করে এমন একটি সামরিক ঘটনার কথা ব্যাপক আলোচনায় এসেছে যেখানে ইরানের হামলায় 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি সামনে আসে। এই ঘটনার গুরুত্ব শুধু তাৎক্ষণিক সামরিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর রাজনৈতিক এবং প্রতীকী গুরুত্ব অনেক বড়। কারণ এটি এমন একটি বার্তা দেয় যে আকাশে মার্কিন শক্তি যতই আধিপত্যশীল মনে হোক না কেন, ঝুঁকি পুরোপুরি শূন্য নয়। আর যদি সত্যি উন্নত মার্কিন সামরিক প্ল্যাটফর্মও হুমকির মুখে পড়ে, তাহলে বোঝা যায় যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েনি। একজন মার্কিন সেনা উদ্ধার হওয়ার খবর এবং আরেকজনকে ঘিরে অনিশ্চয়তার ইঙ্গিত এই সংঘাতের ভয়াবহতাকে আরও প্রকট করে তোলে।
এর অর্থ কি? এর অর্থ হল এই যুদ্ধ কোনো একতরফা শক অ্যান্ড অধাঁচের অভিযান হিসেবে আটকে নেই, বরং এখানে পাল্টা আঘাতের ক্ষমতা আছে, প্রতিক্রিয়া আছে, এবং প্রতিটি পক্ষই অন্য পক্ষকে ব্যথা দিতে সক্ষম। এবং ঠিক এই জায়গাটাই যুদ্ধকে বিপজ্জনক করে তোলে, কারণ যখন দুই পক্ষই জানে যে একে অন্যকে বড় ক্ষতি করতে পারে, তখন সামরিক পদক্ষেপের পাশাপাশি ভুল হিসাব, অতিরিক্ত আত্মবিশ্বাস অথবা রাজনৈতিক চাপের কারণে দ্রুত বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এখন আসা যাক যুদ্ধবিরতির প্রশ্নে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির একটি হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নড়বড়ে বা ভঙ্গুর যুদ্ধবিরতির প্রচেষ্টা। এই প্রচেষ্টার পেছনে রয়েছে আন্তর্জাতিক উদ্বেগ, আঞ্চলিক মধ্যস্থতা এবং বিশেষ করে এমন একটি উপলব্ধি যে এই সংঘাত যদি আরেক ধাপ এগোয় তাহলে সেটি পুরো মধ্যপ্রাচ্যকে অনিয়ন্ত্রিত অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। খবরে বলা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরান নীতিগতভাবে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মতি দেনীয় ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখানেই মূল প্রশ্ন, এই যুদ্ধবিরতি কী ধরনের? এটি কি পূর্ণাঙ্গ? না। এটি কি সব ফ্রন্টে কার্যকর? না। এটি কি স্থায়ী শান্তির পথ? এ মুহূর্তে সেটিও বলা যাচ্ছে না, বরং এটিকে অনেকেই সময় কেনার চেষ্টা হিসেবে দেখছেন। অর্থাৎ দুই পক্ষই সাময়িকভাবে উত্তেজনা কমিয়ে নিজেদের অবস্থান গোছাতে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সামলাতে এবং পরবর্তী দর কষাকষির জায়গা তৈরি করতে চাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েল পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা মানেই সব ফ্রন্টে যুদ্ধ থেমে যাবে এমন নয়। বিশেষ করে লেবানন ফ্রন্ট, আঞ্চলিক মিত্রগোষ্ঠী এবং ইরানের সঙ্গে যুক্ত অন্যান্য নিরাপত্তা প্রশ্নে ইসরায়েল নিজেদের সামরিক সিদ্ধান্ত নিজেদের মতোই নেবে। এই অবস্থান থেকেই বোঝা যায় ওয়াশিংটন এবং তেহরান যদি সাময়িকভাবে আলোচনা টেবিলে বসেও তবুও তেলাবিবের নিরাপত্তা হিসাব আলাদা, আর এই আলাদা হিসাবই পুরো যুদ্ধবিরতিকে আরও নাজুক করে তোলে। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত খুব কম ক্ষেত্রেই একটি একক চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এখানে এক ফ্রন্টে বিরতি এলেও অন্য ফ্রন্টে বিস্ফোরণ হতে পারে এবং সেই বিস্ফোরণ আবার আগের চুক্তিকে ভেঙে দিতে পারে। এই জায়গায় ইসরায়েলের অবস্থান নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। ইসরায়েলের দৃষ্টিতে এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষমতার লড়াই নয়, বরং এটি তাদের জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, আঞ্চলিক প্রতিরোধ কাঠামো এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকির সঙ্গে যুক্ত। তাই ইসরায়েল চায় না কোনো সাময়িক কূটনৈতিক সমঝোতা তাদের সামরিক স্বাধীনতাকে বেঁধে ফেলুক। এই কারণেই তারা দেখাতে চাইছে যে প্রয়োজন হলে তারা লেবানন বা অন্য ফ্রন্টে অভিযান চালিয়ে যাবে। তাদের ধারণা, যদি তারা চাপ কমায় তাহলে প্রতিপক্ষ পুনর্গঠনের সময় পাবে। অন্যদিকে সমালোচকেরা বলছেন ইসরায়েলের এই কঠোর অবস্থানই হয়তো বৃহত্তর আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে, কারণ একটি পক্ষ যদি যুদ্ধবিরতির বাইরে থেকে যায় তবে পূর্ণাঙ্গ শান্তির পথে অগ্রগতি পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এখন আসা যাক যুক্তরাষ্ট্রের অবস্থানে। ওয়াশিংটনের কৌশল একাধিক স্তরে কাজ করছে। একদিকে তারা সামরিক চাপ বজায় রাখতে চায় যাতে ইরানকে দুর্বল অবস্থানে এনে আলোচনার টেবিলে বসানো যায়। অন্যদিকে তারা সরাসরি এমন পর্যায়ে যেতে চায় না যেখানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি সর্বার্থক যুদ্ধ শুরু হয়ে যায় এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খায়। অর্থাৎ মার্কিন অবস্থান হল চাপও থাকবে, দর কষাকষিও চলবে। এই কারণেই দেখা যাচ্ছে একদিকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হচ্ছে ইরান যেন যুদ্ধবিরতিকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার না করে। এই ভাষা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র এই সমঝোতায় আস্থা রাখলেও পুরোপুরি বিশ্বাস করছে না। তারা আলোচনা চায় কিন্তু প্রস্তুতিহীনভাবে নয়, তারা কূটনীতি চায় কিন্তু সামরিক চাপ সরিয়ে রেখে নয়। এই দ্বৈত কৌশলই এখন মার্কিন অবস্থানের কেন্দ্রবিন্দু। ইরানের অবস্থানও সমানভাবে বহুস্তরীয়। তেহরান একদিকে বলছে তারা আগ্রাসনের জবাব দিচ্ছে, অর্থাৎ তারা নিজেদের কর্মকাণ্ডকে আক্রমণ নয় প্রতিরোধ বা প্রতিশোধের ভাষায় ব্যাখ্যা করছে। অন্যদিকে তারা যুদ্ধবিরতি আলোচনায়ও অংশ নিচ্ছে, কিন্তু সেই অংশগ্রহণ নিঃশর্ত নয়, বরং তাদের ভাষায় আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক চাপ এবং বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন বাস্তবতার প্রশ্ন জড়িয়ে আছে। তবে কোন দাবি আনুষ্ঠানিকভাবে টেবিলে আছে, কোনটি রাজনৈতিক বার্তা আর কোনটি আলোচনার অংশ, এখনও সবকিছু পরিষ্কার নয়। ফলে ইরানের অবস্থানকে সরল করে দেখা যাবে না। তারা একদিকে নিজেদের আলোচনা প্রস্তুত শক্তি হিসেবে দেখাতে চায়, অন্যদিকে এমনও দেখাতে চায় যে প্রয়োজন হলে তারা সংঘাত দীর্ঘায়িত করতেও সক্ষম। এখন আসি এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক এবং বৈশ্বিক দিকগুলির একটিতে, হরমুজ প্রণালী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালীর গুরুত্ব অসীম। এই সরু সামুদ্রিক করিডোর দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। অর্থাৎ হরমুজে অস্থিরতা মানে শুধু আঞ্চলিক নৌঝুঁকি নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, বীমা খরচ, সরবরাহ শৃঙ্খল, শিল্প উৎপাদন এবং উন্নয়নশীল দেশের অর্থনীতিতেও সরাসরি চাপ। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক জাহাজ এখনও ঝুঁকি এড়িয়ে চলছে। ব্যবসায়ীরা স্পষ্ট নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া আগের মতো বাণিজ্যে ফিরতে চাইছে না। ফলে বাজারে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্বজুড়ে তেলের দাম, পরিবহন ব্যয় এবং সরবরাহ ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই কারণেই হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ নয়, এটি পুরো সংঘাতের কেন্দ্রীয় স্নায়ুবিন্দুতে পরিণত হয়েছে। একটু গভীরভাবে দেখলে বোঝা যায় হরমুজ প্রণালীর প্রশ্নে ইরান, যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজার তিনটি সমান্তরাল চাপ কাজ করছে। ইরান চাইছে এই রুটের ওপর তাদের প্রভাব ও ভূরাজনৈতিক গুরুত্ব সবাই অনুভব করুক। যুক্তরাষ্ট্র চাইছে জ্বালানি প্রবাহের নিরাপত্তা নিশ্চিত করে নিজেদের বৈশ্বিক নেতৃত্ব ও সামরিক উপস্থিতি প্রদর্শন করতে। আর বাজার চাইছে যুদ্ধের ভাষা বাদ দিয়ে স্থিতিশীলতার নিশ্চয়তা। কিন্তু এই তিনটির কোনোটি পুরোপুরি এক জায়গায় মেলেনি। ফলে যুদ্ধবিরতির আলোচনা থাকলেও বাস্তবে হরমুজ নিয়ে ঝুঁকি কাটেনি। এখন আসা যাক হতাহতের প্রশ্নে। যুদ্ধের সবচেয়ে নির্মম বাস্তবতা হল মানবিক ক্ষতি। প্রাথমিক হিসাব অনুযায়ী ইরানে নিহতের সংখ্যা 2000-এর বেশি বলে উল্লেখ এসেছে। ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে। উপসাগরীয় এলাকাতেও প্রাণহানি রয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে স্বাধীন যাচাই সবসময় তৎক্ষণাৎ সম্ভব হয় না। সংখ্যা পরিবর্তনশীল। তারপরেও বড় চিত্রটি পরিষ্কার। এই সংঘাত এখন শুধু রাষ্ট্র বনাম রাষ্ট্রের লড়াই নয়, বরং সাধারণ মানুষ, অবকাঠামো, শিল্প, যোগাযোগ ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনকে সরাসরি আঘাত করছে। হাসপাতাল, বিদ্যুৎ, পরিবহন, খাদ্য সরবরাহ সব ক্ষেত্রেই চাপ তৈরি হচ্ছে। আর যত দীর্ঘ এই যুদ্ধ চলবে, তত মানবিক মূল্য বাড়বে। এই যুদ্ধে আরেকটি নতুন মাত্রা স্পষ্ট হয়ে উঠেছে: তথ্যযুদ্ধ ও এআই চালিত প্রচারণা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধে শুধু মিসাইল বা ট্যাঙ্ক নয়, বয়ানও একটি অস্ত্র। খবরে উঠে এসেছে প্রো ইরান গোষ্ঠীগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইংরেজি ভাষায় মিম, ভিডিও এবং প্রচারণামূলক কন্টেন্ট তৈরি করছে, যাতে পশ্চিমা জনমত প্রভাবিত করা যায়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু আকাশে, স্থলে বা সমুদ্রে নয়, তা লড়াই হচ্ছে মোবাইলের স্ক্রিনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের মনেও। একটি ভিডিও, একটি ভাইরাল ক্লিপ, একটি এডিট করা ছবি, একটি আবেগমহন বিবৃতি, এসবও এখন কূটনৈতিক বা সামরিক সিদ্ধান্তের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। এই কারণেই বর্তমান সংঘাতে তথ্য যাচাই, মিডিয়ার ভূমিকা, ডিজিটাল সাক্ষরতা এবং জনমত নিয়ন্ত্রণের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এই পুরো প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সহ একাধিক দেশ শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। কিন্তু তাদের মূল বার্তা পরিষ্কার: যুদ্ধবিরতি যথেষ্ট নয়, প্রয়োজন একটি বিস্তৃত, টেকসই, বহুপক্ষীয় সমাধান। কারণ যদি যুদ্ধবিরতির পরও সীমান্তে গোলা বিনিময় চলতে থাকে, বিমান হামলা বন্ধ না হয় অথবা সামুদ্রিক চাপ বজায় থাকে, তাহলে যে কোনো সময় আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতি এখনও এই সংকটের চারপাশে ঘুরছে, কিন্তু এখনও এমন কোনো দৃঢ় কাঠামো গড়ে ওঠেনি যা স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে পারে। এই পরিস্থিতিতে সামনে কি সম্ভাবনা আছে? প্রথম সম্ভাবনা হল ইসলামাবাদে আলোচনা কিছু অগ্রগতি আনতে পারে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত অন্তত কিছুটা কমানো যায়, তবে আঞ্চলিক উত্তেজনার তাপমাত্রাও সাময়িকভাবে নেমে আসতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হল ইসরায়েল বা আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর সংঘর্ষ অব্যাহত থাকলে পুরো সমঝোতা ভেঙে পড়তে পারে, কারণ এক ফ্রন্টের আগুন অন্য ফ্রন্টেও বিস্ফোরণ ডেকে আনতে পারে। তৃতীয় সম্ভাবনা হল হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হলে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা দেখা দেবে। তেলের দাম, শিপিং খরচ, বীমা ব্যয় এবং পণ্য সরবরাহের ওপর এর প্রভাব পড়বে। চতুর্থ সম্ভাবনা হল যুদ্ধ দীর্ঘ হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা, খাদ্য সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যেও বড় ধাক্কা দেবে। এই চারটি সম্ভাবনার প্রায় সবগুলোর ইঙ্গিতই বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে। এখন আমরা যদি পুরো সংঘাতকে কৌশলগতভাবে বিশ্লেষণ করি, তাহলে কয়েকটি বড় সিদ্ধান্তে পৌঁছানো যায়। প্রথম সিদ্ধান্ত: যুদ্ধ এখনও থামেনি, এটি শুধু রূপ বদলাচ্ছে। কখনো সরাসরি হামলা, কখনো সীমিত যুদ্ধবিরতি, কখনো আলোচনার প্রস্তুতি, কখনো সামুদ্রিক চাপ,
সব মিলিয়ে এই সংঘাত একটি চলমান গতিশীল পরিস্থিতি। দ্বিতীয় সিদ্ধান্ত, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নিঃশেষ হয়নি, বরং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এখনও পাল্টা আঘাতের ক্ষমতা ধরে রেখেছে। এটি যুদ্ধের হিসাবকে আরও জটিল করে তোলে। তৃতীয় সিদ্ধান্ত, ইসরায়েল আলাদা সামরিক ক্যালকুলেশনে এগোচ্ছে। তাদের অবস্থান অনেক বেশি কঠোর এবং তারা নিজেদের নিরাপত্তা অগ্রাধিকারের বাইরে যেতে রাজি নয়। চতুর্থ সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের কৌশল এখন চাপ ও কূটনীতির মিশ্রণ। তারা একদিকে সামরিক প্রভাব বজায় রেখে অন্যদিকে আলোচনার সুযোগ রাখছে। পঞ্চম সিদ্ধান্ত, হরমুজ প্রণালী এই যুদ্ধের সবচেয়ে সংবেদনশীল গলা। এখানে যে কোনো বড় বিঘ্ন মানে বিশ্ববাজারে নতুন ধাক্কা। ষষ্ঠ সিদ্ধান্ত, তথ্যযুদ্ধ এখন আর বাড়তি বিষয় নয়, এটি মূল যুদ্ধেরই অংশ। এআই, মিম, ভিডিও, বয়ান, সামাজিক যোগাযোগ মাধ্যম সবই এখন কৌশলগত অস্ত্র। সপ্তম সিদ্ধান্ত, বর্তমান যুদ্ধবিরতি, যদি সেটিকে যুদ্ধবিরতি বলা যায়, তা অত্যন্ত ভঙ্গুর। এটি স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না, বরং পরিস্থিতি সামাল দেবার একটি অন্তর্বর্তী ধাপ মাত্র। এই জায়গায় সাধারণ দর্শকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, তাহলে কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা এখনও রয়ে গেছে? উত্তর হলো হ্যাঁ, আশঙ্কা এখনও রয়ে গেছে। কারণ এই সংঘাতে এমন বহু উপাদান আছে যা একটি বড় বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। যেমন ভুল হিসাব, অতিরিক্ত প্রতিশোধ, কোনো বড় সামরিক স্থাপনায় অপ্রত্যাশিত হামলা, হরমুজে বড় ধরনের নৌ ঘটনা, অথবা কোনো মিত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পদক্ষেপ। এ ধরনের একটি ঘটনাই খুব দ্রুত পুরো অঞ্চলকে নতুন ধাপে নিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধ কার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক? প্রথমত, অবশ্যই মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য, কারণ যুদ্ধের সবচেয়ে বেশি মূল্য দেয় সাধারণ মানুষ, যারা ঘর হারায়, বিদ্যুৎ হারায়, খাদ্য হারায়, নিরাপত্তা হারায়। দ্বিতীয়ত, জ্বালানি নির্ভর বৈশ্বিক অর্থনীতির জন্য। তৃতীয়ত, ছোট ও মাঝারি শক্তিগুলোর জন্য, যারা বড় শক্তির সংঘাতের মধ্যে পড়ে যায়। চতুর্থত, আন্তর্জাতিক কূটনীতির জন্য, কারণ এই সংঘাত দেখিয়ে দিচ্ছে যে বিশ্ব ব্যবস্থা কতটা নড়বড়ে হয়ে উঠতে পারে। এই সংকটের আরেকটি দিক হল মনস্তাত্ত্বিক প্রভাব। ইসরায়েলে নিরাপত্তাহীনতা, ইরানে প্রতিরোধের জাতীয়তাবাদী আবেগ, যুক্তরাষ্ট্রে কৌশলগত চাপ, উপসাগরে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে আতঙ্ক সব মিলিয়ে এই যুদ্ধ শুধু সামরিক নয়, মানসিক ও রাজনৈতিক উত্তেজনারও যুদ্ধ। প্রতিটি রাষ্ট্র নিজেদের জনগণের কাছে শক্তিশালী, ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয় পক্ষ হিসাবে তুলে ধরতে চাইছে, এবং এই জনমত রাজনীতি আবার যুদ্ধের সিদ্ধান্তকে আরও প্রভাবিত করছে। এখন পুরো পরিস্থিতি থেকে আমরা কি উপসংহার টানতে পারি? প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর ও সীমিত যুদ্ধবিরতির চেষ্টা চলছে, তা পরিস্থিতি সাময়িকভাবে ঠান্ডা করতে পারলেও স্থায়ী সমাধানের নিশ্চয়তা দিচ্ছে না। দ্বিতীয়ত, ইসলামাবাদের সম্ভাব্য আলোচনা গুরুত্বপূর্ণ হলেও মাঠের বাস্তবতা এবং অন্যান্য ফ্রন্টের উত্তেজনা এর সাফল্যকে অনিশ্চিত করে তুলছে। তৃতীয়ত, হরমুজ প্রণালী এখনও বড় চাপের জায়গা, এবং এখানে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে প্রভাব পড়তেই থাকবে। চতুর্থত, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি এমন ইঙ্গিত স্পষ্ট। পঞ্চমত, ইসরায়েল এখনও আলাদা সামরিক হিসাব নিকাশে এগোচ্ছে। ষষ্ঠত, পুরো অঞ্চলে অনিশ্চয়তা এখনও অত্যন্ত বেশি এবং যে কোনো সময় পরিস্থিতি আবার খারাপের দিকে যেতে পারে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এক কথায় স্থগিত বিস্ফোরণ। বাইরে থেকে কিছুটা শান্ত মনে হলেও ভিতরে ভিতরে সব পক্ষই প্রস্তুত, সতর্ক এবং সন্দিহান। একটি ভুল পদক্ষেপ, একটি বড় হামলা, একটি রাজনৈতিক উস্কানি অথবা একটি সামুদ্রিক ঘটনা, এর যে কোনো একটি আবার নতুন করে আগুন জ্বালিয়ে দিতে পারে। এই কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শুধু যুদ্ধ থামানো নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যেখানে আস্থা পুনর্গঠন, নিরাপত্তা নিশ্চয়তা, আঞ্চলিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সব একসঙ্গে বিবেচনায় আসে। না হলে আজকের ভঙ্গুর বিরতি আগামী দিনের আরও বড় যুদ্ধের ভূমিকায় পরিণত হতে পারে। এই ছিল যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের আজকের বিশেষ পূর্ণাঙ্গ প্রতিবেদন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নতুন কোনো বড় পরিবর্তন, নতুন হামলা, নতুন কূটনৈতিক অগ্রগতি অথবা নতুন আঞ্চলিক উত্তেজনা, যে কোনো কিছুই আগামী কয়েক ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরে পরিণত হতে পারে।
তাই চোখ রাখতে হবে কেবল যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলেও, কেবল মিসাইলের গতিপথে নয়, তেলের জাহাজের পথেও, কেবল রাষ্ট্রের বিবৃতিতে নয়, তথ্যযুদ্ধের ডিজিটাল প্রবাহেও। আপনারা দেখছিলেন আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদ। আমি ছিলাম আপনাদের সঙ্গে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।